এখনো আছেন এই সৎসঙ্গের মধ্যে, এই সময় যারা শুনছেন, তাদের যদি সাধনার বিষয়ে সেইরূপ জিজ্ঞাস্য কিছু থাকে, অবশ্যই জিজ্ঞাস্যগুলো যেন সংক্ষেপে হয় আর নিজের কল্যাণের কথা মাথায় রেখে হয়। আর নিজের কল্যাণের মধ্যেই সবার কল্যাণ নিহিত আছে, সেই হিসেবে হলে যে উদ্দেশ্যে সৎসঙ্গ সেইটি সঠিকভাবে হতে পারবে। চালু রয়েছে এটি, ঠিক আছে। আপনারা আমার কথা শুনতে পারলেন তো? হ্যাঁ, জয় জয় গুরু মহারাজ। জয় গুরু, জয় গুরু। শুনতে পেয়েছেন? হ্যাঁ মহারাজ, বেশ। মহারাজ, আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, সকালে যে ব্রহ্ম মুহূর্ত আর সকালে যে সন্ধিক্ষণ, এই দুটোর মধ্যে কি তাৎপর্য, মানে কি ইম্পর্টেন্স, আর দুটোর মধ্যে মিল কোথায়? অ্যাকচুয়ালি আমি যেহেতু আমার সকালে অফিস থেকে 9টায়, ওই কারণে আমি সকালের সন্ধিক্ষণটা ধরি। আর সাধারণত ব্রহ্ম মুহূর্ত টাইমটা কি ধরতে পারলে কি বেশি ভালো হবে সেরকম, কারণ আমার যেহেতু বাইরে পোস্টিং, আমি একাকেই থাকি ফ্যামিলি থেকে, সে কারণে ওটা অতটা অসুবিধা হবে না। এই কারণে আমার একটা কোয়েরি এসেছিল, জাস্ট এটা একটু জানার ইচ্ছে হলো। হ্যাঁ, কিছুই নয়, ব্রহ্ম মুহূর্তের মধ্যেই ওই সন্ধিক্ষণের বিষয়টা বেশ খানিকটা পড়ে যায় আর কি। সন্ধিক্ষণের সময়ের হিসেবে শরীরের সুষুম্না নাড়িটি চলতে সুবিধে হয় দেখা গেছে। আর ওই ব্রহ্ম মুহূর্তের সময়টা তারও বেশ খানিক্ষণ আগে থেকে শুরু হয়। সেই হিসেবে যেমন সুবিধা হয় করা আর কি। ব্রহ্ম মুহূর্ত থেকে পুরো সন্ধিক্ষণের বিষয়টা যদি ধরা যায় তাহলে সময় অনেকটাই পাওয়া যাবে। আর যাদের সেইটি সম্ভব হয় না, সন্ধিক্ষণের 48 মিনিট এই সময়টিও ধরা যায়। যার যেমন সুবিধে হয়, মনের রুচি হয়, সেইটি নিয়ে লেগে পড়া আর কি। আচ্ছা আচ্ছা, প্রণাম করি। প্রণাম প্রণাম। আজকে নতুন কি কেউ আছেন যিনি আজকে নতুন এই সৎসঙ্গের মধ্যে এসেছেন বা আসা হয়েছে? নমস্কার গুরুজি, আমি নতুন না, তবে অনেকদিন পরে। নমস্কার। কামরুল বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, বেশ। কারো জিজ্ঞাসা থাকলে সংক্ষেপে জিজ্ঞাসা রাখলে তাহলে আমরা এগোতে পারবো। আচ্ছা, জিজ্ঞাসা আপাতত যখন আসবে তখন দেখা যাবে। যারা সাধনার মধ্যে আছেন মূলত তাদের বিষয়টা নিয়েই শুরু হোক, তারপর যেমন যেমন কথা এগোবে আর কি। সাধনার মধ্যে প্রত্যক্ষভাবে যারা আছেন, অর্থাৎ একটা নিষ্ঠা নিয়ে চলার চেষ্টা করছেন, মূলত সদাচার, শুদ্ধ আহার এবং কালে উপাসনার বিষয়টিকে নিয়ে যদি ধরি,
সেই বিষয়ে চলতে চলতে যত রকম সংশয় যা কিছু আসবে, সাধনা যত গভীর হবে সংশয়গুলো প্রথম দিকে কিছু কিছু ধরিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, পরে আস্তে আস্তে এমনিতেই সংশয়গুলো কেটে যায়। মনের যার যেমন অবস্থা সেই হিসেবে সাধনার বিষয়টি এগিয়ে চলবে আর কি। সবসময় মনে রাখতে হবে যে বইপত্র পড়া, আলাপ আলোচনা করা, এইটি মাফ করবেন, এইটি হলো শুভেচ্ছা বা প্রবর্তক থাক। সাতটি ভূমির বর্ণনা আছে বিশুদ্ধ জ্ঞান পথের হিসেবে: শুভেচ্ছা, সুবিচারণা, তনুমানসা, অসংশক্তি, সত্যাপত্তি, পদার্থ ভাবিনী, তুর্যগা বা তুরিয়া। কিছু এর মধ্যে একটু আগে পরে হতে পারে, দীর্ঘদিন পর এই প্রসঙ্গ আসলো, ওই শব্দের নামের বিষয়গুলো অস্পষ্ট হয়ে গেছে আর কি। প্রথম দিকের বিষয়গুলো ক্রম অনুযায়ী হয়েছে: শুভেচ্ছা, সুবিচারণা। শুভেচ্ছা হলো এইদিকে লাগার ইচ্ছে আর কি, অন্তর্রাজ্যের ভেতরে প্রবিষ্ট হওয়ার জন্য যে ইচ্ছে, মূলের দিকে যাওয়ার জন্য শুভেচ্ছা, এবং সেইটি নিয়ে কিছু বিচার বিশ্লেষণ করা, ভাবনা চিন্তা করা, নিজের জীবনের যে স্থূলতা অর্থাৎ সুখ দুঃখে ভরা যে অবস্থা, সেই জায়গা থেকে আস্তে আস্তে কিছু বিচার বিশ্লেষণ, কিছু আলাপ আলোচনা, এর মাধ্যমে স্থূল অবস্থা থেকে মনটিকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার অবস্থা শুভেচ্ছা এবং সুবিচারণার সংমিশ্রণ বলা যায়। তারপর যখন নির্দিষ্ট প্রণালী ধরে সাধন হয়, সেটি সুবিচারণার আরও গভীর অবস্থা, সেইটি ক্রমশ তনু মানসা স্তরে নিয়ে যায়। এক কথায় অন্তর্মুখী অবস্থার বেশ খানিকটা শুরু হয়ে গেছে। এইভাবে ক্রমশ এগোয়। তো সাধন পথে যারা লেগেছেন, চলছেন, চলাটা ঠিকঠাক হোক আর তার নিষ্ঠাটি ঠিকঠাক হোক, সেইভাবে আর কি। এইভাবে চলতে চলতে ক্রমশ ভেতরের রাজ্যের প্রবেশ হওয়ার বিষয়টা বাস্তবেই ঘটে এবং সেটি ক্রমশ গভীর থেকে গভীরতর স্তরে নিয়ে যায়। এই হলো এই ক্ষেত্রে মূল বিষয় আর কি। আর যেহেতু বিষয়ের সংস্কারে মন মজে থাকে, সেই জন্য সাধারণত যেটি অপ্রিয় সত্য, বেশি সময় সাধন পথে একনিষ্ঠায় লাগাটা হয়ে ওঠে না। কিছু আলাপ আলোচনা, কিছু বিচার বিশ্লেষণ ইত্যাদি হয়, তারপর যখনই একনিষ্ঠা ধরে লাগার বিষয়টা হয়, তখন পুরনো যে একটি মনের আবেগ, সেই আবেগটি যতক্ষণ থাকে ততক্ষণ লেগে থাকা হয়। আস্তে আস্তে আবেগটি যখন কমতে থাকে, তখন লেগে থাকার যে উৎসাহ, ইচ্ছা এবং তার সঙ্গে যে চেষ্টা বা প্রয়াস, এই সবই কমতে থাকে। শাস্ত্রে বলা হয়, যার ভেতরে সেই প্রকার সংস্কার জোরালোভাবে ভেতরে আছে, তার উৎসাহ উদ্দীপনা কমার বিষয়টা
সাময়িক আবেগের কারণে যেটি হয়েছিল সেটি কমেও আবার সাধনের বলে নতুনভাবে উৎসাহ জাগে এবং সেই নতুনভাবে উৎসাহ তাকে নিয়ে চলে আরও ভেতরের রাজ্যে। এইটি ধরে চলা, অর্থাৎ যে যার মতো নিষ্ঠাটি ঠিক ঠিকভাবে ধরা আর কি। আর নিষ্ঠা যদি ঠিক হয় তাহলে ক্রমেই নিজের সাধনের প্রতি একটি প্রগাঢ় অনুরাগের মানে সূচনা আর কি ভেতর থেকেই হবে এবং সেটি ক্রমশ অন্তরের সংকীর্ণতাকে সরিয়ে দিতে থাকবে। এইভাবে ক্রমশ এগোনোর বিষয়টি ঘটে আর কি। বেশিরভাগ সময় যেটি হয় ওই বিষয়ের টানে একটু নাড়াচাড়ি করতে করতে আবার পুনর্মূষিকও ভাব, যে কথাটি আমরা পাই আর কি, পুনরায় আবার একটি গল্প আছে পুনর্মূষিকও ভাব, আপনারা হয়তো অনেকেই জানেন। ইঁদুর থেকে বেড়াল, বেড়াল থেকে কুকুর, সেখান থেকে আরও বড় জীব হতে হতে শেষে গিয়ে বাঘ, এবং বাঘ থেকে আবার কোনো ক্রমে কোনো কারণে মুশিক, অর্থাৎ সেই ইঁদুরে পরিণত হওয়া। তো সাধারণত আমাদের মনের সাময়িক আবেগ বেশি দিন চলে না, কিন্তু পুনঃ পুনঃ সাধুসঙ্গ করতে করতে, নাম স্মরণ করতে করতে, সাধন করতে করতে যখন সেই শুদ্ধ সাত্ত্বিক ভাব তৈরি হতে থাকে তখন নতুনভাবে যাত্রা শুরু হয় আর কি। মানে দীর্ঘ ভেতরের নিরাশা হতাশার মধ্যে থেকে আবার একটি আলো ফুটে ওঠে, সেইটি ধরে চলা হয়। আবার কিছু দূর পর সেই উৎসাহটাও দমে যেতে থাকে। সেখানে যদি পথ ছেড়ে না দেওয়া হয়, চলতে থাকা হয়, ক্রমশ আবার উৎসাহ আসে। এইভাবে উৎসাহ এবং নিরুৎসাহ জোয়ার ভাটার মতো আসা যাওয়া করতে থাকে দীর্ঘ পথ পর্যন্ত। যদি কেউ যথার্থই সাধন করেন এর মধ্যে দিয়ে যেতে হয়। ক্রমে 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 ভেতরের অবস্থা পরিবর্তন হয়। তো যারা সাধনে লেগে আছেন তারা যেন হতাশ না হন, নিরাশ না হন, উৎসাহ নিয়ে লেগে থাকুন। তাহলেই ঈপ্সিত যে লক্ষ্য আর কি, সেই দিকে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই ঘটবে আর কি। এই হলো এই বিষয়ে মূল কথা। এবার আপনাদের যদি এর সাপেক্ষে কিছু বলার থাকে বা অন্য প্রাসঙ্গিক কিছু বলার থাকে যেটি ভেতরের থেকে উঠে আসছে আর কি, সেই রূপ জিজ্ঞাসা, তাহলে অবশ্যই বলতে পারেন। রোজে হ্যাঁ, আমার একটা বিষয় আপনার এইটার সাথে রিলেভেন্ট আর কি, যে আমার একদিন হয়তো দেখা গেলো খুব উদ্দীপনা আর কি, যে জাগলো যে ইবাদত করার জন্য অনেকক্ষণ করলাম, কিন্তু আবার দেখা গেলো পরের দিন আবার আমার মনটা একটু কেমন যেন হয়ে গেল আর কি। তো এইটাকে ধরে রাখার জন্য আপনি বলছেন যে কন্টিনিউয়াসলি গুরু নাম জপ করতে হবে, তাই না? না এছাড়া আর কোনো উপায় আছে? যে মনের যে একটা অবস্থার যে আমার যে স্পৃহা যে একদিন খুব বাড়লো আবার যে কমে গেল, তো সেটাকে আমি যদি একই লেভেলে ধরে রাখতে চাই বা সেটাকে হায়ার করতে চাই, সেখানে আমার কি করণীয়? মনের যে এই যে উৎসাহের জোয়ার ভাটা, এটা তো যেহেতু মন হচ্ছে তিনটে গুণ মূল মনের মধ্যে, তম, রজ এবং সত্য, এই গুণ যেমন বাড়ে কমে সেই হিসেবে ওই ইচ্ছাগুলোও প্রভাবিত হয়, অর্থাৎ বাড়ে কমে উৎসাহ নিরুৎসাহের বিষয়টা। এই কমা বাড়ার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাধক যদি দৃঢ়তার সাথে সাধনে লেগে থাকেন এবং চলতে 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 তম রজ যত কমতে থাকবে সত্য বাড়তে থাকবে, তখন ধীরে ধীরে এই নিরুৎসাহের বিষয়টি শেষ হয়ে যেতে থাকবে ভেতর থেকে, এবং তারপরে যখন আরও এগিয়ে যাওয়া হবে তখন আরও দিব্য অবস্থা লাভ হবে। অবস্থা মানে ভেতরের স্থিতি আর কি।
তাহলে উপায় হলো ওইটি, যেটি আপনি নিজেই বললেন, দৃঢ়তার সাথে লেগে থাকা ছাড়া, ওই বলা হয় নান্যা পন্থা, মানে অন্য কোনো পন্থা নেই এই ক্ষেত্রে। তার কারণ দেখুন, সাধারণ ভূমি থেকে মনটিকে তো অন্তর্মুখী জায়গায় নিয়ে যেতে চাইছি, আর মনটি অভ্যস্ত হয়ে থাকে, আসলে অভ্যস্ত হয়ে থাকে স্থূলভূমিতে। ইন্দ্রিয়ের সাপেক্ষে যে স্থূলভূমির স্বাদ অর্থাৎ অভিজ্ঞতা পেয়েছে তার মধ্যে থাকে। একটা সাময়িক ভাবাবেগে উৎসাহ তৈরি হয় এবং সেই উৎসাহ নিয়ে লাগা হয়। কিছুদিন পর ওই আবেগ যখন কমে যায় তখন উৎসাহ ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ ভাটা পড়ে। এই সমস্ত অবস্থার বিষয় বুঝেই মহাজনরা বলেছেন দৃঢ়তার সাথে লেগে থাকা যতক্ষণ না উচ্চতর ভূমিতে যায়, এবং উচ্চতর ভূমিতে গেলে তখন ওই ভেতরের টানই ক্রমশ আরও ভেতরে নিয়ে চলে যায়, এই আর কি। আচ্ছা গুরুজি, আপনার যে তম, রজ এবং সত্য না, এই তম এবং রজ এটার অর্থ কি? জিনিসটা আপনি হয়তো আগে বলেছেন, আমি ছিলাম না, একটু কাইন্ডলি আবার বলবেন। নিদ্রা, আলস্য, ঢিলেমি, নিরুৎসাহ ভাব, এক কথা এগুলো তম। নিদ্রা, আলস্য, ঢিলেমি, নিরুৎসাহ ভাব, অলসতা, কোনো ক্ষেত্রে দৃঢ়তার সাথে দীর্ঘদিন লেগে থাকতে না পারা, এই যাবতীয় ভাবগুলোকে এক কথায় তম বলা যেতে পারে, খুব সহজ সরলভাবে। রজ হলো এই ভাব যেখানে মনের অস্থিরতা, চঞ্চলতা বা অশান্ত ভাব, প্রবল কর্মের দিকে একটা প্রবৃত্তি, সেই কর্ম সুব্যবস্থিত কোনো কর্ম নয়, মেলানো মেশানো, কিছু নিজের ভালো হতে পারে, কিছু মন্দ হতে পারে, কিছু অন্যেরও মন্দ হতে পারে। এই যে চাঞ্চল্যকর যে ভাবটি বা উদ্দীপনাটি, এক কথায় বলতে গেলে এইটি রজ। তমগুণে অলসতা, ঢিলেমি, নিরুৎসাহ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, আর রজগুণে চাঞ্চল্যটা প্রধান। এই দুটো ভাব সাধককে মন অন্তর্মুখী করতে গেলে বাধা সৃষ্টি করে। এই দুটো ভাবই মুখ্য বা গৌণভাবে আমাদের মধ্যে আছে। যত যত সাধন দৃঢ় হবে ধীরে ধীরে এগুলো সংযত হয়। তাহলে তম রজ বলতে গেলে ওই দুটো ভাব মূলত আর কি, যেটি আমাদের শরীর মনকে মানে ধরে রাখে বা এর মধ্যে মিলেমিশে রয়েছে আর কি। ধন্যবাদ গুরুজি। হ্যাঁ, প্রণাম। রহুল আহমেদ বোধহয় একটু প্রশ্ন করবে গুরুজি, সে হাত হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলা হোক। প্রণাম মহারাজ, ভালো আছেন আপনি? প্রণাম প্রণাম। হ্যাঁ বাবা, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। আমার একটা বিষয়, ওই যে যখন আমার মানে নাম জপে খুব একাগ্রতা আসে, ওই সময় আমার যে আমি সাধারণত অ্যালার্ম ঠিক করে রাখি যতটুকু টাইম আমি করব। তো যেদিন ভালো হয় আর কি, মানে মনটা বসে, সেদিন সময়টা তো অতি দ্রুত চলে যায়। কখনো কখনো যখন মনটা লাগতে চায় না, ওই দিন কিন্তু অনেকটা কষ্ট হয় ওই অ্যালার্ম পর্যন্ত যেতে। আমি কি কষ্ট করে ওই টাইম মেনটেন করি, টাইম পর্যন্ত পৌঁছেই তারপর শেষ করব, না আগেই ছেড়ে দিয়ে আবার পরবর্তীতে বলবো, কোনটা উত্তম? সাধকের পক্ষে উত্তম হলো ওই কষ্ট করে বসে থাকাটা। তার কারণ কি? হ্যাঁ, তার কারণটা হলো এই যে অবস্থাগুলো, এই পরিবর্তনগুলো তো আসবে, এবং যথার্থ যারা সাধন পথে চলেন তাদের এর মধ্যে দিয়েই যেতে হয়।
ভালো লাগছে না বুঝে যদি ওই ক্ষেত্রে আমরা একটু আলগা হয়ে বিষয়টাকে একটু শিথিল করে দেই, তাহলে আবার দু একদিন পর যখন ভালো লাগছে, লাগতে লাগতে আবার ভালো না লাগার বিষয়টা আসলে তখন আবার এই বিষয়গুলো হবে, ঢিলেমির বিষয়টা। তাতে করে কি ওই সাধনের প্রতি যে অনন্য নিষ্ঠা সেইটি আসতে পারবে না, অসুবিধে হয়। সেই কারণে ক্রমশ লেগে থাকতে থাকতে যত যত ইরা পিঙ্গলা প্রধান যে অবস্থা, সেই জায়গা থেকে ধীরে ধীরে সুষুম্নার প্রাধান্য বাড়তে থাকে, বা আরও সরলভাবে বলতে গেলে মন মন্ত্রে মগ্ন হওয়ার বিষয়টা ঘটে। তখন ধীরে ধীরে এই আবহাওয়াটা পরিবর্তিত হয়, তবে এটি সাধারণত যোগের দৃষ্টিতে সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে দৃঢ়ভাবে লেগে থাকাটাই কাম্য। মহারাজ, যে অ্যালার্মের বিষয়টা, মানে এমনি বসলে অনেক সময় বোঝা যায় না, টাইম হওয়ার আগে মনে হয় যে অনেকক্ষণ বসে আছি, অ্যালার্ম দিয়ে নি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, প্রথম দিকে অ্যালার্ম দিয়ে নিলে একটা নির্দিষ্ট ইয়েটা থাকে, সেইটা তো ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। অ্যালার্মটা দিয়ে নিয়ে অ্যালার্মের আমার একটা যেটা মনে হয় যে তুমি যে রুহুল আমিন, যেটা আমার ব্যক্তিগত, আমি রোজই এটার চেয়ে ভালো বলতে পারবে, যে তুমি অ্যালার্ম যখন সেট করবা তার মানে তুমি অলরেডি সেট এ কন্ডিশন ইন ইওর মাইন্ড, কিন্তু সেটা তোমার জন্য মানে কি মানে ক্ষতিকর হতে পারে আর কি, কারণ ইউ অলরেডি সেট দি কন্ডিশন, তুমি যে অ্যালার্ম পর্যন্ত যাবা এই করবা আর কি, না তাহলে তোমার মনের মধ্যে অলরেডি একটা তুমি ব্যারিয়ার সৃষ্টি করছো। এটা আমার ব্যক্তিগত, এখন গুরুজি বুঝতে পারবে বেটার। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রসঙ্গ হলো এইটা, ব্যারিয়ারের মধ্যেই অলরেডি আছি সবাই। অ্যালার্ম সেট করার বিষয়টাকে ব্যারিয়ার ভেবে যদি সেটা সেট না করি, ভোরে ওঠার বিষয়টাকে ব্যারিয়ার ভেবে সেই সংকল্পটা না করি, তাহলে আর সাধনা হবে না। কিন্তু সেই কথাগুলোই বারবার করে মুখ্য বা গৌণভাবে ভিডিওর মধ্যে দিয়ে বলা হচ্ছে, তার কারণ চতুর্দিকে এই বিষয়টা নিয়ে মনের ছলাকলা চলছে। কিন্তু বর্তমান সময়ে সাধনার নামে মানুষ নিজেদের ঠকাচ্ছেন এবং লোকদেরও ঠকানোর চেষ্টা করছেন। একদম প্রাথমিক পর্যায়ে আনকন্ডিশনালি বলা হয়, কোনো রকম বন্ধন মুক্তি ভাবারই দরকার নেই, যেটা বলা হয়েছে ইন টোটো সেটা ফলো করা। চলার পথিক যদি আগেই নিজে বন্ধন বা মুক্তি, এটা সেট আপ বা আউট অফ সেট আপ এত কিছু বিশ্লেষণ করেন, তাহলে তারা নিষ্ঠা থাকবে না গুরুবাক্যে। এই জায়গাটায় বিষয়টা বোঝার আছে। কিন্তু যারা ভাবছেন এই সেট আপের কথা, তারা খেয়াল করে যদি দেখেন, গত বেশ কিছু বছরে এবং আগামী দীর্ঘ বহু বছরেও মনের বেসিক সেট আপটা কিন্তু একই আছে। কাজেই এই ক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিমিনেশনের মাধ্যমে কোনো কনক্লুশনে পৌঁছানো, সেটা মানে যুক্তির মধ্যে দিয়ে মায়ার একটা নতুন প্রহেলিকা। স্ট্রেইটলি বলতে গেলে, সাধনে যতক্ষণ না নিষ্ঠা আসে ততক্ষণ পর্যন্ত যে যে নিয়ম ধরা দরকার নিয়ম ধরা, যে যেখানে বাধা অর্থাৎ বাঁধ দেওয়া দরকার সেটা করা। এর থেকে বাড়তি চিন্তা করতে গেলেই নিজের বুদ্ধির মানে নিজের ইন্টেলিজেন্সির মধ্যে থেকে যে কর্তাভাবটা, সেটাই পুষ্ট হবে আর কি। গুরুর বাক্যের প্রাধান্য থাকবে না, আর গুরুর বাক্যের প্রাধান্য না থাকলে কর্তাভাব গৌণ হয়ে ডোবার বিষয়টা ঘটবে না। এই জাংশনটা পেরিয়ে গেছে কামরুল বাবা মাঝখানে, আপনি যখন অ্যাবসেন্ট ছিলেন, মানে আপনার জ্ঞাতার্থে বলছি, এই বিষয়গুলো নিয়ে যারা অনেকেই ছিলেন, তারা অনেকে ভেঙে চুরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছেন, বা সৎসঙ্গের মধ্যে থাকলেও আর তাদের মুখরতা নেই, যেহেতু তাদের মধ্যে মূলগতভাবে মিথ্যার বিষয়টা দেখা গেছে। নিজেদের ঠকানো এবং লোকদের ঠকানো সুন্দর মোড়কের মধ্যে দিয়ে, সেই কারণে এই বিষয়গুলো ভেঙে দেওয়া হয়েছে একটা সময়। এই সেট আপ ওই সেট আপ, এখন আর সেট আপের ব্যাপার নেই। এখন এক্স্যাক্টলি যারা ভেতরে তাগিদ অনুভব করছেন তারা ইন টোটো ফলো করবেন, যারা যেটা অনুভব করছেন না তারা নিজের মতো চলবেন। আশা করি বক্তব্যটা এখানে পরিষ্কার হলো।
জি মহারাজ। তার কারণ জীবনে সময় নেই এখন, আর সো কল লজিক্যাল ডিসক্রিমিনেশনের পিছনে পড়ে থাকার টাইম নেই। যাদের ভালো লাগবে তারা সেভাবে চলবেন, আর তথাকথিত বুদ্ধিজীবিতা করতে গিয়ে ওই নিজের সূক্ষ্ম অহংকে পুষ্ট করার প্রশ্রয় দেওয়ার জন্য আর এই গুগল মিটের সৎসঙ্গ বা ইউটিউবের ভিডিওগুলোও নয়। সেই জন্য একদম স্ট্রেইটলি যেটা মহাজনদের বক্তব্য ঠিক সেটাই এখানে তুলে ধরা হলো। কোনো রকম কিছু বিষয় নেই, ঢিলেমির বিষয় থাকলে তার একদম কংক্রিট সেট আপ থাকবে। সেট আপ থেকে কীভাবে বেরোবেন না বেরোবেন সেটা তো গুরুর দায়িত্ব, নিচে অত মাথা খেলাবো কেন এখানে? নিজে যদি মাথা খেলিয়েই একটা কনক্লুশনে পৌঁছে যেতাম তাহলে গুরুর কাছে গেলাম কেন? সাদা প্রশ্নটাতে আসি আমরা। এটা এই জন্য রুহুল বাবার সামনে খোলাখুলি তুলে ধরলাম, কামরুল বাবার এই প্রসঙ্গ ধরে, যেন এই ক্ষেত্রে কোনো রকম ভ্রান্তি না থাকে আর কি। আমরা আধুনিক বা খুব লজিক্যাল মানসিকতারকে গ্রহণ করতে গিয়ে আসল যে সাধনের পালস বিটটাই হারিয়ে না যায়, সেই ভ্রান্তির মধ্যে যেন না ফেসে যায়, সেই কারণে সোজাসুজি বললাম আর কি। এবার আপনারা যদি বলেন যে না ওই, হ্যাঁ এইটা মানে ক্ষমা করবেন, আপনারা যদি বলেন যে সবার মন রেখে বা সবাইকে খুশি করে একটা ওপর সবার সাথে তাল রেখে যদি এমনি একটা আলাপ আলোচনার বিষয় হয় তাহলে সেটার সময় নেই এদিক থেকে আর। এখন অপ্রিয় বিষয়গুলোকে অ্যাজ ইট ইজ তুলে ধরার চেষ্টা, ওর মধ্যে যদি কিছু কারেকশানের থাকে অবশ্যই কারেকশান করণীয় আর কি, অর্থাৎ সংশোধনীয় আর কি সব পক্ষের। মহারাজ আমরা তো আসলে বুঝি না বিষয়গুলো, আমি আর কি বিশেষ করে বুঝি না, সরল আর কি একদম শিশুর মতো প্রশ্নগুলা করি, যেটা সমস্যা হয় সেটা তুলে ধরি। এবার না দিলে আমার কাছে মনে হয় যে সামান্য সময় অনেক অনেক বেশিক্ষণ বসে আছি, উঠে দেখেছে না ওই সামান্য কয়েক মিনিট বসে আছি, এই কারণে আমার কাছে যেন ওইটাই সুবিধা মনে হয়। হ্যাঁ এইবার, হ্যাঁ খুবই ভালো বলেছেন। এইবার দেখুন উভয়ে বিশ্লেষণ করুন, যদি বিশ্লেষণের পথে আসেন তো চুলচেরা বিশ্লেষণ করুন। বিশ্লেষণ কীরকম, আপনি অ্যালার্ম দিয়ে বা কারো ইনস্ট্রাকশান ফলো করে 6 মাস চলুন, যে আমাকে কোনো না কোনোভাবে সেটা মেনে চলতেই হবে, এইভাবে চলুন। আবার ইনস্ট্রাকশান ফলোর বিষয়টা গৌণ, আমি যখন ভালো বুঝবো বেশ মনে ভালো পাবো তখন বসবো, সেভাবে চলুন। আপনি 6 মাসের মধ্যে দেখবেন যখন ইনস্ট্রাকশান ফলো করে চলেছেন সেখানে আপনার অ্যাবসেন্স কম, অর্থাৎ আপনি প্রেজেন্ট ম্যাক্সিমাম টাইম ছিলেন, হয়তো মন থেকে থাকতে পারেননি কিন্তু ফিজিক্যালি ওখানে ছিলেন। এবার যেখানে মন অনুযায়ী ছিলেন সেই ক্ষেত্রে দেখবেন অনেক জায়গায় ছিলেন এবং বেশিরভাগ সময়ই মন সেই ক্ষেত্রে সায় দেয়নি, তার কারণ মনটা তো স্থূল প্যাটার্ন হয়ে রয়েছে। এই কারণেই ওই দীর্ঘদিন একটা ফ্রেমে বসতে বসতে তবে তো আসন সিদ্ধির বিষয়গুলো ঘটবে। আপনারা দেখুন না বর্তমানে যারা যারা এই বেদান্তের উপরে লেকচার দিচ্ছেন, একটা মানুষকে তুলে নিয়ে তাকে অ্যাট এ টাইম 3 ঘন্টা যদি আসনে বসতে বলেন দেখবেন প্রায়ই বসতে পারবেন না, অথচ তাদের পেছনে কোটি কোটি ফলোয়ার কিন্তু। এটা এই জন্য বলছি, হ্যাঁ এই জন্য বলছি ওই রকমভাবে আমাদের মন কিন্তু আবার নতুন জায়গায় না আটকে যায় আর কি। এটা বলার উদ্দেশ্য কিন্তু কোনো মানে সামাজিক বা ব্যক্তিগতভাবে কোনো বিপরীত বক্তব্য নয়। মনের বিভিন্ন ফাঁদে যে আটকে যায় আমরা বুঝতে পারি না যে সেটা বাধা, সেই বিষয়টা যেন পরিষ্কার বুঝি, সেই কারণেই জোরালোভাবে বলা আর কি। বুঝতে পারছি। এই হলো বক্তব্য আর কি, মানে এটাকে কখনোই কিন্তু অন্যভাবে নেবেন না। যখনই জোর দিয়ে বলছি মানে বুঝবেন পিছনে এই ক্ষেত্রে বহু মানে আটকে যাওয়া সাধক সাধিকাদের দেখা হয়েছে, এখানে তার আবার পুনরাবৃত্তি যেন না হয় সেই কারণে জোরালোভাবে বলা আর কি। এই আর কি। ভালো আছি, কি ভালো লাগে বুঝছেন, আগের তুলনায় অনেক ভালো লাগে বর্তমান সময়টা। আর এই ক্ষেত্রে দেখুন রুহুল বাবা, কামরুল বাবা, কোনো একটা বিষয়ে আমাদের মন মগ্ন হওয়ার জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার
এফোর্টটা দেওয়া হয় কিসের কারণে? সাধনার মূল রহস্য তো বিষয়ের যে নিষ্ঠা হয়ে রয়েছে মনের মধ্যে, ব্যক্তিবস্তু পরিস্থিতি এবং জাগতিক ছাপ, ওই ছাপ থেকে মুক্ত হওয়ার জন্য তো আমাকে বিপরীত ছাপের অভ্যাস করতে হচ্ছে, এবং বিপরীত ছাপের অভ্যাস ঠিক ঠিক স্তরে পৌঁছলে তখন দুটো ছাপই কেটে গিয়ে ভেতরের অনাবিল আনন্দের জায়গায় পৌঁছানো। এবার তথাকথিত জ্ঞান মার্গের সংস্কারে গণ্ডগোল কি হয়ে যায়? উচ্চতর ভূমির কথা আমরা শাব্দিকভাবে বুঝে নেই শব্দের মাধ্যমে, কিন্তু সেই স্বাদে পৌঁছতে গেলে যে জায়গাটা অতিক্রম করা সেটাই তো হয় না। তো এখানে অ্যালার্ম দেওয়া বা না দেওয়ার বিষয়টা নিয়ে যে যুক্তিগত প্রশ্নটা এসছে বা স্টেটমেন্টটা এসছে, বক্তব্যটি এসছে, বিবৃতিটি এসছে, সেইটির সাপেক্ষে হলো এইটি। এই ক্ষেত্রে আর ওই নিজের ভাবার বিষয় নয়, যার ইনস্ট্রাকশন আমরা ফলো করব ইন টোটো ফলো করব। ইন টোটো ফলো করলে কি হবে, যেখানে আটকে যাচ্ছে মনে হচ্ছে সেই জায়গাটা তো তিনি সেখান থেকে সেই কাঁটাটা চালিয়ে দেবেন। আমি যদি বুদ্ধি করে সমস্ত কাঁটা দূর করতে পারতাম তাহলে আর মাথা নোয়াই কেন আমরা? এই মাথা নোয়ানোর রহস্যটা বুঝতে হবে, কিন্তু এর মধ্যেই সমাধির রহস্য লুকিয়ে আছে আসলে। গুরুতে নিষ্ঠা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ দেখুন না, নিষ্ঠা থাকতে হবে। হ্যাঁ দেখুন না, আপনি একাধিক সময় বিভিন্ন বিষয়গুলো আপনার সঙ্গেও চর্চা হয়, বা সবাই জানেন, কামরুল বাবাও জানেন, বিশেষভাবে বহুদিন থেকে শুনেছেন, মানুষ গুরুতে নিষ্ঠা ইত্যাদি বলে যে গানগুলো, এইগুলো আমরা জানি, কিন্তু কার্যক্ষেত্রে যখন দিনের পর দিন বছরের পর বছর চলার বিষয় আসে তখন কিন্তু আমাদের স্থূল সংস্কারগুলো উঠে এসে বাধা দেয়। আবার সেক্ষেত্রে নিজের যুক্তিগুলো উঠে আসে, নয় কি? এইবার সেই যুক্তিগুলোই তো আমাদের এই ক্ষেত্রে বন্ধু সেজে বাধা সৃষ্টি করে। আমি ডাক্তারের কাছে গেছি, না তিতো ওষুধ দিয়েছেন, না তিতো ওষুধ তো ঠিক না, তাহলে মিষ্টি ওষুধটা দিলেই তো হতো। যদি এটা আমি প্রেসক্রাইব করে দিই তাহলে ডাক্তারের কাছে গেলাম কেন, নয় কি? জি, তো এখন ওই শেষ পর্যন্ত আপনার কনক্লুশনটা একটু। কনক্লুশনটা হলো একদম পরিষ্কারভাবে, যে নিয়মটা ধরলে আমার মানে নিয়মানুবর্তিতা, যেটি করলে নিয়মানুবর্তিতাটি বজায় থাকে সেইটি করা। বন্ধন মুক্তির জন্য ভাবার কোনো দরকার নেই আর কি। মন যখন পর্যাপ্ত উচ্চাবস্থায় যাবে তখন স্বাভাবিকভাবেই মুক্তাবস্থায় অবগাহন করবে, ডুবে যাবে। অ্যালার্ম না দিলে যদি ঢিলেমির সম্ভাবনা থাকে তাহলে অ্যালার্ম দেওয়াটাই শ্রেয় এই ক্ষেত্রে। এইটি আর কি। হ্যাঁ, প্রণাম প্রণাম। দাদা প্রণাম নিও। প্রণাম প্রণাম। দাদা মানে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, এই বিষয়টা নিয়ে। ধরো যখন আমি গুরু নির্ণয় করেছিলাম তখন একটা হুজুগের বসে গুরু নির্ণয় করেছিলাম, একটা কথা বলছি আর কি। এবার গুরু আদেশ দিয়েছে সেই হিসাবে যে আমি জব করতে সকাল সন্ধ্যা, হয়তো সেই সময় করিনি, এখন গুরুদেব আমার নেই, মানে আদেশটাকে পার করার চেষ্টা করেছি। এবার সেই ওখানে পার করছি একটা মানে আমি আমি জব ধ্যান করছি না, আমি কিছু পাবো বলে, বা আমি এমন কিছু সম্ভাবনা আছে বলে আমি জব ধ্যান করছি না, কিন্তু করছি। এবার ধরো একটা সময় মানে যখন আমি দেখছি যে জব ধ্যান করতে করতে একটা সময় আমার মনে হচ্ছে যে বুদ্ধি আসছে, বুদ্ধিগুলো আমি করার চেষ্টা করছি আর কি। এটা মানে মনে হচ্ছে আর কি, জানি না কতটা, যে বুদ্ধি আসছে, বুদ্ধি এসে মানে কখনো কখনো বুদ্ধি এসে অন্যরকম অনেক রকম চিন্তা ভাবনা উদয় করছে। সেটা কি মানে তখন একটা জায়গায় এসে মনে হচ্ছে যে জব ধ্যান করে এই বুদ্ধিটি কি হবে, যেরকম একটা সিচুয়েশনের কথা মনে হচ্ছে আর কি বারবার, যে এটা কি মানে মানে এই চিন্তাটা হওয়া কি অহংের পরিচয় নাকি, মানে এই চিন্তা এটাই ঠিক? মাঝখানটা একটুখানি শুনতে পেলাম না, কেটে গেল একটুখানি।
না বলছি আমি মানে যখন করছি আর কি একটা সময় এসে শুধু আদেশ মানে আদেশ পালনের জন্যই করছি, আর কিছু মানে কোনো কিছু জানি না সামনে কি হবে না হবে, সেটা আর কি, সেটার কথা বলছিলাম আর কি। হ্যাঁ, ধরলাম আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। মানে গুরুর নির্দেশ পালন করার জন্যই করছি, যদি এই বিষয়টা থাকে। এটা দেখা গেল একটা দিক। আরেকটা হলো ওই বুদ্ধির বিষয়টা কীভাবে আসছে, কি মনে হচ্ছে এই ক্ষেত্রে শুনি একটু, বুঝলাম না তখন। দাদা একটু পরে বলছি, আমি পরে বলছি একটু। ঠিক আছে। অন্য কারো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ বলুন। গুরুদেব জব করতে গিয়ে পায়ে ঝিঝি ধরে লেগে, মানে পায়ে ঝিঝি লেগে যাচ্ছে। মানে 20 মিনিট জব করলাম বা 30 মিনিট জব করলাম, তখন পায়ে ঝিঝি লেগে যাচ্ছে। তখন আবার ওইটাকে সংশোধন করে আবার বসতে গিয়ে আবার মনটা অন্যদিকে ছুটে যাচ্ছে। এই বিষয়ে গুরুদেব কি করেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কথা এমনি শোনা যাচ্ছে তো মোটামুটি? হ্যাঁ, এই ক্ষেত্রে হলো সাধারণভাবে এইটা হয়ই। এই জব করতে গেলে 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, কারো হয়তো আর একটু বেশিতে, কারো একটু তাড়াতাড়ি, কম বেশি হয়। যেহেতু চেপে বসা হয়, শিরা উপশিরাগুলো রক্ত চলাচলটা ঠিকভাবে সে হতে পারে না, সেই কারণে। তো এই ক্ষেত্রে উচিত হলো প্রথম দিকে বলা হয় যতটা পারা যায় সহ্য করে জপের দিকে মনটা দেওয়া, এটা একরকম। আর না হলে যখন মনে হচ্ছে 20-25 মিনিট হওয়ার পর বেশ ঝিনঝিন ধরছে বা আধ ঘন্টা হয়ে যাওয়ার পর পাটাকে যদি একটু আগে এগিয়ে নিলাম বা পিছিয়ে নিলাম, আগু পিছু করে নিলাম আর কি, তাতে খানিকটা ভালো লাগে যদি মনে হয়, সেভাবেও পাল্টে নেওয়া যায়। আর তাতে যে মনটা খানিক এদিক সেদিক হয়ে গেল, অর্থাৎ আগের যে একাগ্রতা যদি তৈরি হয়ে তাকে খানিক ভঙ্গ হলো, সেটিকে গুরুত্ব না দেওয়া, যতদূর সম্ভব বসে থাকা, একান্ত অসুবিধে হলে পা পাল্টে নেওয়া, এইটি আর কি। ঠিক আছে গুরুদেব। তার কারণটা কি, এই কি হয় ব্যাপারটা, নাম স্মরণ করতে করতে সংস্কারগুলো চলে গেলে তখন আর কোনো অসুবিধে হবে না আর কি। পায়ের এই বিষয়গুলো কম বেশি থাকলেও আসল ব্যাপারটা হয়ে যাবে ভেতরের আর কি, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। দাদা এই বিষয়ে বলছিলাম আর কি, বুদ্ধির ব্যাপারটা বলছিলাম। যেমন ধরেন ওই বুদ্ধির ব্যাপারটা যে হ্যাঁ আমি নাম নিচ্ছি আর কি, কিন্তু বুদ্ধিতে আসছে যে হ্যাঁ একটা একটা অবস্থার কথা মনে হচ্ছে বারবার আর কি, যে হ্যাঁ এই যে এটার কনক্লুশন, যে আমি মানে এই যে জিনিসটা ভাবছি আর কি, যে আমি এই জন্য জব করছিলাম না, তারপরে এটা মানে এটাই একটা দিকে চিন্তাটা ডাইরেক্ট করে দিচ্ছে আর কি। অনেক সময় এটা নিয়েই ভাবতে থাকছি 1 ঘন্টা, মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম সময় হচ্ছে আর কি। এই ভাবনাটাকে কেটে দিয়ে, সেটা কথা বলছি আর কি। এই ভাবনাটাকে কেটে দিয়ে, মানে সেই জায়গা থেকে বলছি আর কি, যে আমি ধরুন কোনো ভাবনায় মানে এই করতে জব ধ্যান করতে করতে একটা ভাবনা আসলো, যে এরকম বিভিন্ন ধরনের ভাবনা আর কি। যেমন ধরুন কোনো একটা স্থিতির মতো একটা জিনিস মনে হচ্ছে, যে এই বুদ্ধি আসছে, এসে বারবার বলছে যে তুই ঠিক করছিস, তুই ঠিক করছিস। আমার তখন মনে হচ্ছে হ্যাঁ তুই ঠিক করছিস, তোর মানে মনের অবস্থাটা এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে হ্যাঁ ঠিক করছিস। একটা সময় গিয়ে ওই কল্পনায় পৌঁছে গেলাম আর জব ধ্যান ছুটে গেল পিছন থেকে। ওটাকে গুরুত্ব না দিয়ে মানে জব ধ্যানে লেগে থাকা আর কি। এইটি করা আর কি। আসলে কি, যত রকম এই যে মনের ভেতর থেকে এগুলো বেরিয়ে আসে, পারিপার্শ্বিক যে সংস্কার, একটা হলো পারিপার্শ্বিক জায়গা থেকে প্রাপ্ত সংস্কার বা ভেতরের অভ্যাস বা ছাপ, আরেকটা হলো মূলভূত যেটা সংস্কার জন্মজন্মান্তরের হিসেবে। এই দুটোর কাজই হলো আমাদের মনকে মূল লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, যেগুলো প্রতিকূল আর কি। তো এই ক্ষেত্রে সোজা কথা বিষয়টা হলো এই, যে ওগুলোকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ পাত্তা না দিয়ে, গুরুর কাছ থেকে আমরা যেটি পেয়েছি সেটি ধরে যদি সত্যি সত্যি সাধনের মতো সাধন হয় কয়েক বছর, আর তার সাথে তাল রেখে কর্মগুলো হয়, কর্ম মানে হাতে পায়ে
বা শরীর দিয়ে মন দিয়ে যে ক্রিয়াগুলো হচ্ছে সেগুলো যদি তার সাথে তাল রেখে হয় তাহলে ক্রমশ এই অবস্থা পরিবর্তন হতে থাকে। তাহলে এই ক্ষেত্রে উচিত হলো গুরুর হতে প্রাপ্ত ওইটিকেই গুরুত্ব দিয়ে ধরে থাকা আর কি। নালে কী হয়, পরে এই সমস্ত বিচার বিশ্লেষণ কোনো কাজে লাগে না আর কি। 10-12 বছর, 15-20 বছর বা যখন আমি 50-60-70-80 হয়ে গেছি, সব বিচার বিশ্লেষণ দেখা যাচ্ছে একদিকে হয়ে কোথায় চলে গেছে একটা ঘোলাটে মনের অবস্থা, আর তার পেছনে জগতের কিছু পাওয়ার না পাওয়ার দুঃখ আর কি। সেই জন্য ওই অবস্থায় যাওয়ার আগে যারা বুদ্ধিমতী সাধিকা বা বুদ্ধিমান সাধক, তারা জোরসো করে সাধন করে মনটাকে দিব্য ভূমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর কি, যাতে বেড রিডেন অবস্থায় অর্থাৎ বিছনায় শায়িত অবস্থাও যদি হয় কখনো, সেই সময়ও যেন ভেতরে পরমানন্দের অনুভূতিটি যথার্থই থাকে আর কি। তার কারণ যখনই প্রতিকূল পরিস্থিতি আসবে না, তখন এই লজিক্যাল যে কনক্লুশন সমস্ত উড়ে চলে যাবে আর কি। স্থূল স্তরে মনের যে বিশ্লেষণ করে কোনো উপসংহারে পৌঁছনো, এই সব হাওয়ায় উড়ে যাবে। এর প্রমাণটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব মানে কটু না বলে, কঠোর শব্দ না বলে বলার চেষ্টা করছি। ধরে নিলাম কেউ আমরা মানুষজন খুব বৌদ্ধিক বিচার বিশ্লেষণের মাধ্যমে এগোচ্ছি, কিন্তু যেই মুহূর্তে দেখা গেল যে পরিবারের একটা বিকট সংকট এসে দাঁড়ালো, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ বা অন্য কোনো বাইরের জায়গা থেকে কোনো রকম আনুকূল্যের কোনো সম্ভাবনাই নেই, তখন দেখা গেছে সমস্ত বিচার বিশ্লেষণ ভেঙে চুরে একদিকে উড়ে গেছে। তখন ভেতরের ওই থরহরি কম্প আর কি। থরহরি কম্প মানে কি? ভেতরের ওই ব্যাকুল আর্তনাদ, এবার আমাকে রক্ষা করো যদি কোনো অদৃশ্য শক্তি থাকো। তার কারণ কি, মনের সেন্টিমেন্টের জায়গাগুলো মুহূর্তে ভেঙে চুরে চলে যাওয়ার এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে আর কি। কাজেই এই বৌদ্ধিক বিশ্লেষণের বিষয়টা হলো একটা বড় ধোঁকা। এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সময় নষ্ট করার সময় এখন আর নেই যারা যথার্থ এ পথের পথিক আর কি। সেই কারণে ওই নির্দেশ অনুযায়ী চললে এবং চলাটা ঠিক হলে তাহলে শ্রেয় লাভ হয় আর কি, শান্তিও হয় পরে। না হলে সাময়িক মনোরঞ্জনই হয় আর কি, আর কিছু হয় না পরবর্তীকালে। এই আর কি। কিছু কিছু ক্ষেত্রে দাদা মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে আর কি, যেমন ধরুন মানে মাঝে মাঝে এই চিন্তাগুলো আসে আর কি। যেমন আমি মানে হয়তো খাওয়া দাওয়ার অতটা রেস্ট্রিকশন ফলো করতে পারছি না। যেমন তুমি একটা কথা বলতে বলো আর কি, আসনের কথা, সেগুলো মাঝে মাঝে আসে মনের মধ্যে। সেগুলো মানে সেগুলোকেও মানে ইয়ে করতে পারি না আর কি, মানে ওইটু মাঝে মাঝে আসে যায়। কিন্তু চেষ্টা করি যে ওই মানে নামটা যেন নিতে পারি আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখ অসিত, সকলের জন্যই যারা নামের বিষয়ে লিখেছেন, সার কথা হলো এইটাই, সত্যি আমি কি পারছি না, নাকি মনের এই ক্ষেত্রে দৃঢ় ইচ্ছার অভাবে কখনো কখনো পারলেও করছি না ঢিলেমির কারণে, এইটা একটা দিক। আর যদি দেখি হ্যাঁ এইরকম বটে এবং কখনো কখনো পারছিও না, আবার কখনো কখনো ঢিলেমিও আছে, তথাপি আবার ইচ্ছাও আছে লেগে থাকার, তাহলে সেই অবস্থায় যতটা পারছি ততটা ভালো। আর নামটাকে অবলম্বন করা, প্রবলভাবে নাম অবলম্বন করলে একসময় মনের স্থিতি যখন উচ্চ জায়গায় পৌঁছয়, তখন ধীরে ধীরে পারার বিষয়গুলো সহজ হয়ে আসে, অর্থাৎ না পারার বিষয়গুলো আস্তে আস্তে হতে থাকে আর কি। কাজে মনকে খুব বেশি ভারাক্রান্ত না করে ওই মূল অবলম্বন ধরে লেগে থাকা আর কি। লেগে থাকাটা যত আন্তরিক হবে অবশ্যই এগোনো হবে আর কি। মানে নামের দিকে আমার ইচ্ছা বেশি, মানে এটা আমি বিয়ে করতে পারছি না আর কি, বাকিগুলো করতে পারছি না আনুষঙ্গিক। নামটাই আমার যেন হ্যাঁ, যাই হোক, আমি এখন কেটে কেটে যাচ্ছে, নামের বিষয়টা পাচ্ছি না এই পর্যন্ত শুনলাম, তো এখানে জানাই ওটাকেই একটু দৃঢ়ভাবে ধরে থাকা আর কি। আনুষঙ্গিকগুলো কখনো কাটছাট হলেও কিছু যায় আসে না আর কি। নামের মধ্যে তো পরম্পরাগত শক্তি থাকে, ওইটাকে অবলম্বন করা আর কি, তাহলে পরে গিয়ে শান্তি পাওয়া হবে। সবারই তো বয়স বাড়ছে, বেশি বয়সের আগে আসল ব্যাপারটা হয়ে গেলে নিশ্চিন্ত আর কি, এই আর কি। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম।
প্রণাম। আমাদের মোটামুটি সময় এবার শেষের দিকে, খুব সম্ভব 7:47 কি 48। যদি সেই রূপ জিজ্ঞাসা থাকে বা কিছু সেরম থাকে অবশ্যই বলা যায়। শুরু থেকেই এই বিষয়টা বলা হয়েছিল যে আমাদের এই সৎসঙ্গ যেন তথাকথিত সৎসঙ্গ না হয়। যারা এই পথে চলার চেষ্টা করছি তারা যেন সত্যি উপকৃত হই। একটা সাময়িক প্রশ্নের উত্তর পেয়ে সমাধান লাভ করা এক জিনিস, আরেকটা লং টার্মে অর্থাৎ জীবনের দীর্ঘ সময়ের সাপেক্ষে বা সার্বিক দৃষ্টিকোণ থেকে ভেতরের স্থিতি লাভের দিকে প্রেরণা পাওয়া আরেকটি ব্যাপার। বিশেষভাবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বহু জিনিস আমরা যেমন জানতে পারছি বিভিন্ন দিকে, ইতিবাচক যেগুলো মনে করছি আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি, আবার বেশ কিছু বিষয় খুব সুলভ হয়ে যাওয়ায় তার মর্যাদা বুঝতে পারছি না। পুরনো সময় যখন এই বিষয়গুলো সেরম ছিল না, তখন এক একটা ছোট ছোট জিনিস জানা বোঝার জন্য মানে ক্ষুধার্ত কুকুরের মতো, একদম এই উদাহরণটা খুব যথার্থ বলে মনে হচ্ছে বলে বলছি, নিতান্ত ক্ষুধার্ত কুকুরের মতো বহু জায়গায় হন্যে হয়ে ঘুরতে হতো জিজ্ঞাসুকে। বহু জায়গায় ঘুরলেই যে তারা গল গল করে বলে দিতেন এটা করো ওটা করো সেটা করো, তা কিন্তু নয়। তাদের সঠিক প্রণালীতে খাটানো হতো শারীরিক এবং মানসিক স্তরে। শারীরিক এবং মানসিক স্তরে যথার্থ প্রণালী ধরে খাটালে সেই খাটনি যারা করতেন তাতে যখন কিছু বছর যেত ততক্ষণে মনের একটা ভূমি তৈরি হয়ে যেত। সেই ভূমিতে তখন সূক্ষ্ম তত্ত্বগুলো ধারণ হতে পারত। বর্তমানে এই যে খাটনির যে বিষয়টা, সেটিকে বাদ দিয়ে আমরা শর্টকাটে ম্যানেজ করার একটা টেন্ডেন্সির মধ্যে ফেসে গেছি, হয়তো আংশিক জেনে বা অনেকটাই না জেনে। এই জায়গা থেকে মহাত্মারা বলছেন যে আমাদের যারা এ পথের পথিক তারা যেন সতর্ক হন। মোটামুটি যেমন তেমন করে জীবন কাটিয়ে দেওয়া একটা জিনিস, আর সাধন পক্ষের দৃষ্টিতে যদি আমরা সত্যি সত্যিই অন্তর্রাজ্যে প্রবেশ করতে চাই, তাহলে সেখানকার বেসিক যেগুলো ডিসিপ্লিন সেগুলো মেনটেনড হবে না। মৌলিক যে বিষয়গুলো, খুব আহামরি তো কিছু নয়, বাধা সৃষ্টি করছে শুধু বিষয়ের টানটা, যে বিষয়ের লুলুপতা, বিষয়ের মগ্নতা, সেগুলো বাধা সৃষ্টি করছে, আর তো কিছু নয়। সেই জায়গাটায় দৃঢ়ভাবে লেগে থাকা, সেটাই তো সাধিকা বা সাধকের কাজ, আর সেটা বাহাদুরি একদিকে। আর সেটাকে শর্টকাট করে এদিক ওদিকভাবে কোনো রকমভাবে মেকআপ করার যদি চেষ্টা, সেটা কি আসলে মহাপুরুষদের হৃদয়ের ধনটি হবে, নাকি ম্যাপ দেখে কাশি যাওয়ার মতো অবস্থা হবে, বা উদ্দিষ্ট যেটি স্থান আর কি, ঈপ্সিত যে জায়গায় যাওয়ার সেইটি হবে? তো আমরা নিজেরাই বিচার করে নেব বা অন্তরকে জিজ্ঞেস করব যে ম্যাপ দেখে কাশির বিষয়ে খুঁটিনাটি জেনে সন্তুষ্ট থাকব, না যথার্থই কাশি যাওয়ার জন্য যা করণীয় তাই করব বা চলা শুরু করব। সবার থেকে পৃথক হয়ে শান্তভাবে, যখন মনে নির্মলতা বিশেষ, কোনো অহং প্রাধান্য নেই, অহংয়ের মুখ্যতা নেই,
গৌণতা থাকতেই পারে, শরীর আছে যখন তখন অহংয়ের গৌণতা থাকাটা খুব স্বাভাবিক। যত মুখ্যতা হালকা হয় তত ভালো আর কি। সেইরূপ অবস্থায় ধীর স্থির শান্ত অবস্থায় একান্তে বসে ভাবতে হয়, আমি কি ছল কপট চালাকি করে নিজের পক্ষকে সমর্থন করছি, বা তার মধ্যে ফেঁসে যাচ্ছি, না যথার্থ প্রণালী ধরে আমি ভেতরে ডোবার জন্য সত্যি সত্যি ব্যাকুল। কেন এখানে ব্যাকুলতাটা মূল না, নিয়ম কানুন এগুলো আনুষঙ্গিক। আর নামটিকে বিশেষভাবে বলা হয় নাম স্মরণ করতে 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 মনের এই স্থূল এবং সূক্ষ্ম সংস্কারগুলো কেটে যায়, তখনই তো ভেতরের পবিত্রতা এবং শান্তির বিষয়গুলো হয়, না হলে কি হয়? অনেক মানুষ ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, অনেকেই আপনারা তাদের জানেন, বা অনেক ক্ষেত্রে হয়তো নাও জানা থাকতে পারে, যে নাম স্মরণ করতে 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 কিভাবে আগের অবস্থা থেকে ধীরে 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 ভেতরের পরিবর্তন, এবং তার সাপেক্ষে যেমন যেমন জিজ্ঞাস্য বা যা কিছু। তো আমার এই ক্ষেত্রে এইটি আবারও তুলে ধরা, এই সৎসঙ্গগুলোকে তথাকথিত ভালো কথা বলা বলির সৎসঙ্গ বা তথাকথিত আলাপ আলোচনার সৎসঙ্গই যেন না থেকে যায়। এর মূল উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি, সেই দিকে যেন আমরা যেতে পারি, কথার কথা নয়, এবং সত্য সত্যই যেন পরম সিদ্ধাবস্থায় গিয়ে অন্তরটি জোড়ায়, এবং সেখান থেকে তাদের কেন্দ্র করে অন্য মানুষজনও যেন স্বাভাবিকভাবেই উপকার পান, এবং সেইটি যথার্থ সেবা হবে আর কি। আর সেই জায়গায় পৌঁছানোর আগে নিজের তরফ থেকে খুব বেশি কিছু করতে গেলে তখন নিজের ভেতরকার বন্ধনই পুষ্ট হয়, কেননা সেখানে ভগবত্তা তো জাগে না। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি যারা শুনছেন তারা অবশ্যই এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন এবং সেই রূপ করবেন যেটি করা উচিত বলে অন্তর থেকে মনে হয়। যদি কারো বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন, না হলে আজকের মতো ধীরে ধীরে এগোবো আর কি শেষের দিকে। কেউ যদি হাত তুলে থাকেন, আমি দেখতে পাচ্ছি না ঠিক, তাহলে বলতে পারেন অবশ্যই, কিছু বলার থাকলে হয়তো কয়েক মিনিট আছে, আর না হলে আপাতত আজকের মতো। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, সাধকের পক্ষে কোন ধরনের খাবার একটু অনুকূল হয়, একটু আলোচনা করে দিলে একটু ভালো হয়। সাধকের পক্ষে তো দেখুন একদম পরিষ্কারভাবে যে সমস্ত খাবারগুলো শরীরকে উত্তেজিত করে এবং অপ্রয়োজনীয় চাঞ্চল্য সৃষ্টি করে, সেই ধরনের খাবারগুলো থেকে যত বিরত থাকা যায় তত সাধকের সাধনা গভীর স্তরে পৌঁছয়, যদি যথার্থই সাধনা হয়, অন্তর্মুখী ডোবার বিষয় হয়। এবার নিরামিষ আমিষ সেইটি সেই হিসাবে বুঝে নেওয়া। সাধারণত আমিষ খাদ্যগুলো, খাদ্যের তো একটা অংশ স্থূল শরীরকে পুষ্ট করে, আর সূক্ষ্ম অংশ দ্বারা মনের ভাবনাগুলো প্রভাবিত হয়। উগ্র খাদ্য এবং আমিষ খাদ্য এই ক্ষেত্রে অনুকূল নয় সাধারণভাবে। উল্টো দিক থেকে নিরামিষ খাদ্য কিন্তু খুব মশলাদার এবং প্রচুর পরিমাণে, যতটা প্রয়োজন খাদ্য হিসেবে তার থেকে বেশি পরিমাণ যদি নেই, সেই ক্ষেত্রে সেগুলো শরীরে তামসিকতা এবং রাজসিকতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে। আর খুব পরিমিত পরিমাণ যদি কেউ আমিষ এবং নিরামিষ এই দুটোর বিচার বিশ্লেষণ করেন নিরপেক্ষভাবে আর কি, দুটোই যদি পেটে সয়, পরিমিত পরিমাণ আমিষ পেটে শোয়ার মতো মাত্রা এবং পরিমিত পরিমাণ নিরামিষ পেটে শোয়ার মতো মাত্রা,
যদি ঠিকভাবে দেখেন তখন একটা সময় পর বুঝতে পারবেন পরিমিত পরিমাণ নিরামিষ স্নায়ুতন্ত্রকে অধিক অনুকূল তৈরি করে ভেতরে একাগ্র হওয়ার জন্য এবং শান্ত হওয়ার জন্য। দুদিকেরই কথা বলা হলো। এই কথা শুনে যার ভেতরের যেরূপ ব্যাকুলতা এবং সার্বিক অনুকূলতা সেই দিকে নজর রেখে সিদ্ধান্ত নিতে পারবেন। আজকে আপাতত এইখানে শেষ করা যাক। ঠিক আছে গুরুদেব। হ্যাঁ, প্রণাম করুন। সবাইকে প্রণাম জানাই। ভালো থাকুন। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম দাদা প্রণাম। প্রণাম 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 মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম 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 মহারাজ। প্রণাম। প্রণাম।